কোয়েল অনেক আশা নিয়ে রাজের দিকে চেয়ে রইল প্রশ্নটা করে। প্রশ্ন শুনে রাজও গাড়ি থামিয়ে কোয়েলের চোখের দিকে তাকায়। দুজনে চোখে চলচল করছে, কথা বলছে একে অপরের সাথে। অনেক না বলা কথা যা এতদিন জমেছিল, অনেক অনুভূতি যা বলে প্রকাশ পায় না, তা হয়তো ওদের চাহনি দ্বারাই প্রকাশ পাচ্ছে। কোয়েল, আসছি আমি। কোয়েল সিট বেল্ট খুলতে নামতে না নামতে রাজ নেমে কোয়েলের সামনে এসে দাঁড়ায়। কোয়েল রাজের চোখের দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিলে রাজ কোয়েলকে মাঝখানে রেখে কোয়েলের দুপাশে হাত রেখে গাড়িতে বর করে ওর দিকে ঝুঁকে পড়তে কোয়েল চোখ বুজে ফেলে। কোনো দিকে না তাকিয়ে সোজা হোস্টেলে যাবেই। নো ডান দিক বা দিক, নো উপর নিচ, একদম সোজা হোস্টেল। আজকে আর যেন বাহিরে বেরোনো না হয়। গট ইট? রাজ কথা শেষ করে কোয়েলের দিকে তাকালে কোয়েল চোখ মেলে রাজের দিকে তাকায়। রাজ কোয়েলের দিকে এগিয়ে যায়, ওর চোখের দিকে তাকিয়ে কিন্তু হঠাৎ করে মুখ ঘুরিয়ে নেয়। কোয়েলও যেন ঘোর কাটে। আসছি আমি, সাবধানে যাবে। এটুকু বলে কোয়েল রাজার কথা মতো সোজা হোস্টেলে ঢুকে যায়, কোনো দিকে না তাকিয়ে। রাজ পিছন ফিরে আর চোখে কোয়েলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, খুব ইচ্ছে করছিল তোমার কপালের ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু আমি এখনও সেই অধিকার তোমার থেকে পাইনি। আজ এরকম কিছু একটা হঠাৎ তোমার সাথে করলে যদি হিতে বিপরীত হয়ে যেত, তুমি যদি আরও দূরে সরে যেতে আমার কাছ থেকে, এটা আমি কিছুতেই মানতে পারতাম না। কখন যে কি চলে এই ছেলেটার মাথায় কিছুই বুঝি না। চাই তোর ভাল লাগে না, কি ভাবলাম আর কি হলো, এই জন্যই বলে আশা করতে নেই। ভাবলাম ওর ঠোঁটে ছোঁয়া পাবো, তা না ব্যাং। ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পর মনে হলো উনি হয়তো এখনও দাঁড়িয়ে আছেন, নাকি চলে গেছেন। দেখি বরং একবার। টাওয়ালটা রেখে জানালা দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকাতে দেখলাম ওনার গাড়ি দাঁড়িয়ে আছে। যা ভেবেছিলাম তাই, উনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেন? আমি তো সেই কখনই চলে এসেছি। ও তাহলে কোয়েল তো এখনও ফিরেনি। আমি আবার জানালার দিকে তাকাতে দেখলাম উনি গাড়ি থেকে বেরোলেন। ঠিক করলাম ওনার সাথে একবার দেখা করে কোয়েলের ব্যাপারে জিজ্ঞেস করি। যেই ভাবা সেই কাজ। আমি ঘর থেকে তাড়াহুড়ো করে বেরোতে নিলাম আর সজোরে ধাক্কা খেলাম। উফ কোয়েল, কপালে হাত দিয়ে। এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস তুই? নিচে আদিত্য দাঁড়িয়ে আছেন, তাই যাচ্ছিলাম। উনি হয়তো তোর জন্যই অপেক্ষা করছেন। কই ছিলি তুই এতক্ষণ? কোয়েল আমতা আমতা করতে করতে বলে, ইয়ে, আমি একটু রাজার সাথে ছিলাম। সিরিয়াসলি? কোনো কথা বার করতে পেরেছিস? দূর, আর বলিস না। কিছুই বললো না আমাকে, শুধু বলল। শুধু কি বলেছেন? বলল যে ওর প্রিয় মানুষকে ওর থেকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছেন পরেশবাবু। মমিতা বলছে আদিত্য তাহলে ঠিকই আন্দাজ করেছিলেন, রাজ তাকে পরেশবাবু ভয় দেখিয়েছেন। হ্যাঁ, আচ্ছা তুই নিচে যা, ওরা হয়তো যায়নি এখনো, দেখা করে আয় গিয়ে একবার। যাবো বলছিস? নিজের বরের সাথেই তো দেখা করতে যাচ্ছিস বইনামার, যা যা, দূর হ। মমিতা বেঞ্চি কেটে বলছে, আর শুন, নিচে নেমে ভালো করে চারদিকটা দেখবি তো? কেন? আগে দেখে আয়, তারপর না হয় বলবো। আমি ফ্রেশ হতে চললাম। কোয়েল ওয়াশরুমে ঢুকে গেলে আমিও নিচে নেমে যাই। হোস্টেল থেকে বেরোতেই দেখতে পাই রাস্তা আর আদিত্য কথা বলছেন একে অপরের সাথে, তাই আর না আগিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লাম। আদি, তুই এখানে কি করছিস? আমারও তো একই প্রশ্ন বন্ধু, তুমি এখানে কি করছ? কোয়েল গিয়েছিল তো আমার পিছু পিছু, একা আসবে তাই ওকে পৌঁছে দিলাম। বাহ, প্রেম না করেই শুধু শুধু হোস্টেলে পৌঁছে দিলি, এটা আমাকে মানতেও হবে। হেসে ফেলে বলছে। রাজ আদিত্যর মুখের দিকে তাকিয়ে শুধু তাচ্ছিল্য হেসে চুপ করে রইল। আদিত্য রাজের অবস্থা বুঝে নিজের হাসি থামিয়ে রাজের কাঁধে হাত রেখে বলল, কোয়েলও তোকে ভালোবাসে রাজ। নিজের অনুভূতি কোয়েলকে বোঝানোর আগে কোয়েলের প্রতি তোর অনুভূতিগুলো আগে বোঝার চেষ্টা কর। তুই যদি মনে ধরে বসে থাকিস যে ও তোকে ভালোবাসে না, তাহলে তোদের মধ্যে দূরত্বই বাড়বে। আগে নিজের ডাউট ক্লিয়ার কর যে ও তোকে সত্যি ভালোবাসে কিনা। আদিত্যর দিকে তাকিয়ে রাজ বলছে, শেষমেশ তুইও ভালোবাসায় বিশ্বাস করলি তাই তো? কি জানি কীভাবে যে ভালোবেসে ফেললাম। ওই যে বললাম, বিয়ে, ইংরেজি ভাষায় অ্যাটাচমেন্ট আর বাংলায় বিয়ে। তুই কাউকে কখনো ভালোবাসার চোখে দেখিসনি, কারণ তুই এটাই বিশ্বাসী ছিলি না। কিন্তু তুই জেলাসি, অধিকার বোধ এসবে তো বিশ্বাসী ছিলি না এমন তো নয়। বিয়ের জন্য তোর এগুলো হয়েছে, আর সেখান থেকে ইউ আর ফল ইন লাভ। ইউ নো ইট, দ্যাটস দি ফিলিং। ভাগ্যিস বিয়েটা করেছিলাম, না হলে এত ভালো একটা ফিলিংস কোনোদিনও ফিল করতে পারতাম না। আমি আমার ডাউট ক্লিয়ার করি আর তুমি নিজের ফিলিংস ফিল করাও। আমি চললাম, চলে আসিস, টাটা। রাজ হেসে চলে গেলে আদিত্য অবাক হয়ে রইল। হুট করে এভাবে চলে গেল কেন? একই জায়গায় তো যাব। তো ওর এত আগে যাওয়ার কি হয়েছিল? আপনি এতক্ষণ দাঁড়িয়ে কেন ছিলেন? আদিত্য পিছন থেকে মৌমিতার গলার আওয়াজ পেয়ে রাজের চলে যাওয়ার কারণ বুঝল। মৌমিতার দিকে ফিরতে দেখল মৌমিতা ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
মৌমিতা মনে মনে বলছে, কিছু না বলে হুট করে এগিয়ে আসছেন কেন? কি করলাম আবার? আদিত্য আমার দিকে এগোতে শুরু করলে আমি মাথা নামিয়ে নেই। উনি আমার সামনে এসে আমার দিকে ঝুঁকে কানের কাছে গিয়ে বললেন, ঘরে যাও, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক না এখন। আমি আদিত্যর কথা শুনে ব্রু কুঁচকে চারদিকে একটু তাকালাম। তখনই আমার মনে পড়লো কোয়েলের কথা। যেতে বলছি তো আমি, ধমক দিয়ে বলছে। ঠিক আছে যাই। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদিত্য আমার হাত ধরে টেনে নিয়ে হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিলেন। আদিত্য বলছে, সিধে করে, একদমই আর বেরোবে না আজকে। আপনি আপনি একেবারে যাবেন? রাস্তা কোথায়? রাজ অপেক্ষা করছে আমার জন্য, তুমি যাও। কিন্তু আমি তো দেখলাম রাস্তা চলে গেলেন। তাহলে? আমি তোমাকে যেতে বলছি তো। রেগে অনেকটা জোরেই কথাটা বলল। আমি কেঁপে উঠলাম আদিত্য ধমক শুনে। কাসু মাসু মুখ করে নিচের দিকে তাকাতে পিছোতে পিছোতে বললাম, বাড়ি পৌঁছে ফোন করবেন, আমি অপেক্ষা করব ফোনের। কথা শেষ করে ছুটে এলাম ঘরে। আসতে দেখলাম কোয়েল কপালে হাত দিয়ে সমানে পায়চারি করছে। মনে হচ্ছে সে কিছু নিয়ে চিন্তিত। আমাকে দেখতে ছুটে এলো আমার কাছে। কি দেখলি কি বাহিরে? ওখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল কোয়েল, ওদের চাহনি আমার ভালো লাগলো না। আদিত্য আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগও দিলেন না, ঘরে পাঠিয়ে দিলেন। আর আর বললো আজকে বেরোতে না, তাই তো? তুই কি করে জানলি? মৌমিতা অবাক হয়ে বলছে, রাজও আমাকে সেই একই কথা বলেছে। গাড়ি থেকে নামতেই হুট করে বলল যে সোজা হোস্টেলে যেতে, আর আজকে যেন না বেরোতে। আমি তো বুঝতে পারছি না ওরা আমাদের নিয়ে এত চিন্তা কেন করছে। আমার তো মনে হচ্ছে ওই লোকগুলো ওদের কোনো ক্ষতি করতে পারে। আমি স্পষ্ট দেখেছি রাস্তা চলে গেছেন। এখন এখন উনি কি একা যাবেন? আমার মাথায় না কিচ্ছু আসছে না, বিশ্বাস কর। কাঁদো কাঁদো গলায় চিন্তিত হয়ে বলছে, পরেশবাবু আদিত্যদার ক্ষতি করবে না মৌ। কারণটা জিয়া। জিয়া ভালোবাসা আদিত্যদাকে। আদিত্যদা জিয়াকে প্রশ্রয় দিত এই দিনটার জন্য, যাতে পরেশবাবু আদিত্যদার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু তোকে জিয়া সহ্য করতে পারে না। আদিত্যদা তোকে একসাথে জিয়ে দেখতে চায় না, তাই পরেশবাবু তোর ক্ষতি করতেই পারে। তুই বুঝতে পেরেছিস কিনা জানি না, আমি তো বুঝে গেছি তুই আদিত্যদার উইক পয়েন্ট। আদিত্য যেমন ওনার উইক পয়েন্ট জিয়াকে ওনার বিরুদ্ধে ইউজ করেছেন, তেমন উনিও আমাকে আদিত্যকে কাবু করতে ইউজ করতে চাইছেন। এক্স্যাক্টলি। যেখানে রাজকে উনি বলছেন যে ওর থেকে ওর প্রিয় মানুষকে কেড়ে নেবে, সেখানে আদিত্যদার সাথে তো এটা করবেই। শুধু তুই না, আন্টিও, মানে আদিত্যদার উইক পয়েন্ট ওর মা। আমার ভীষণ চিন্তা হচ্ছে কোয়েল, উনি আমাকে থাকতেই দিলেন না ওখানে। আদিত্যদাকে আর কিছুক্ষণ পর কল করিস। আমি ওনাকে বলেছি বাড়ি পৌঁছে আমাকে কল করতে, তাহলে ঠিক করবে, চিন্তা করিস না। আমি তো কিছু বলতেই পারলাম না রাজকে, ও তো চলে গেল। বাড়ি পৌঁছেছে, উফ, আদিত্যদার সাথেই তো থাকছে, আদিত্যদাকে না হয় জিজ্ঞেস করব, সেটাই ভালো হবে। মমিতা চলে যেতে আদিত্য নিজের গাড়ির সামনে এসে নিজের শার্টের হাতা গোটাতে শুরু করলো। আদিত্যকে ওভাবে দেখে যে কয়জন ছেলে এতক্ষণ দাঁড়িয়ে ওদেরকে নজরে রাখছিল, তারা সোজা হয়ে দাঁড়িয়ে নিজেদের গাড়ি করে চলে গেল একে অপরের দিকে তাকিয়ে। মমিতা চলে যেতে আদিত্য নিজের গাড়ির সামনে এসে নিজের শার্টের হাতা গোটাতে শুরু করলো। আদিত্যকে ওভাবে দেখে যে কয়জন ছেলে এতক্ষণ দাঁড়িয়ে ওদেরকে নজরে রাখছিল, তারা সোজা হয়ে দাঁড়িয়ে নিজেদের গাড়ি করে চলে গেল একে অপরের দিকে তাকিয়ে। ওরা চলে যেতে আদিত্য রাজকে ফোন করে। রাজ, কোথায় তুই? কেন, কিছু হয়েছে? তুই কিছু লক্ষ্য করিসনি? করেছি দেখেই তো তুই থাকতেই বেরিয়ে এসেছি। কারণ যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ওরা ওখানেই থাকবে, আমার পিছন করতে পারবে না। এই পরেশবাবুর সাথে আমার খেলার জন্য আরও বেশি বুদ্ধির প্রয়োজন। এই বুদ্ধি নিয়ে পারবেন না আমাকে উনি মারতে। বাজে কথা বলা বন্ধ করতো। কি গ্যারান্টি আছে ওরা এখন তোর পিছু নিবে না? কোথায় তুই? টেনশন হচ্ছে আমার, বুঝছিস না কেন? আই নো বডি, কিন্তু আমাকে অফিস আসতেই হতো। আমি না আসলে এদিকটা সামলাতে যেত না। টিনে এসেছিল আমাকে খবর দিতে ফোনে না পেয়ে। তুই টেনশন নিস না, আমি চলে আসবো। অফিস কোথায় তোর? আমি আসছি। পাগলামি করিস না ভাই, আমার কিচ্ছু হবে না আমার। নো প্যানিক, অনলি টনিক। হেসে মজা করে বলছে। টনিক আর পাচ্ছি কোথায়? কি বললি? কিছু না, তুই সাবধানে আসিস। আদিত্য সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল আর নিজের মনে মনে ব্লাশ করতে লাগলো। একবার উপরের দিকে জানালার দিকে তাকাতেই মৌমিতার সাথে চোখে চোখ পড়ে যায়। আদিত্য ভাবিনি মৌমিতা জানালায় দাঁড়িয়ে আছে। আদিত্যর সাথে চোখে চোখ পড়তে আদিত্য দেখে মৌমিতা মুখের সামনে বই তুলে ধরল, যেন ও পড়ছে। আদিত্য হেসে ফেললো সেটা দেখে। মনে মনে বলছে, উফ, এখনও দাঁড়িয়ে আছেন কেন উনি? আর ওই ছেলেগুলো, ওদেরকেও তো দেখতে পাচ্ছি না। এই কোয়েল, ওই ছেলেগুলো আর নেই এখানে। আমার কথা শুনে কোয়েল ছুটে এলো। ও আসতে আমি সরে গেলাম। ও জানালা দিয়ে কিছুক্ষণ উকিঝুঁকি মেরে নিয়ে আমার দিকে ঘুরে পড়ল। হ্যাঁ, ওই ছেলেগুলো নেই।
আর আদিত্য দাও বেরিয়ে গেলেন। দূর, গেলেন কি বলছি, গেল। এই তোর আপনি আপনি শুনে আমি নিজেও না আপনি করে বলে ফেলছি। বেঞ্চি কেটে চলে গেল। মমিতা ওয়াশরুমে যেতে কোয়েলের ফোন বেজে আসে। ফোনের দিকে তাকিয়ে দেখলো আদিত্য ফোন করেছে। আদিত্য দা কেন ফোন করেছে, কেন হঠাৎ করে? রাজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে হয়তো। ফোন রিসিভ করে, হ্যাঁ আদিত্য দা বলো। কোথায় গিয়েছিলে আজকে রাজের সাথে? আম বল বল, লজ্জা পাওয়ার লাগবে না। লজ্জা কোনো পেতে যাব? আসলে আমাকে রাজ কিছু বলেনি। বলল সব ঘটনা একে অপরের সাথে যুক্ত। জানতে গেলে প্রথম থেকে জানতে পারবো, না হলে কিছুই বুঝতে পারবো না। শুধু এটুকুই বলল যে ওর কাছ থেকে ওর সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে। আদিত্য কথাটা শুনে চুপ করে রইল। কোয়েলও কিছু বলছে না, বুঝতে পারছে না নিজের মনে থাকাটা প্রশ্নটা কিভাবে জিজ্ঞেস করবে আদিত্যকে। তার প্রিয়জনটা কে রাজের? জিজ্ঞেস করিসনি? না মানে, সব জেনেও না বোঝার ভান করিস না। এখন যা পরিস্থিতি তাতে যে কোনো সময় রাজের বিপদ হতে পারে। এবার যদি হারিয়ে ফেলিস তাহলে কিন্তু কোনো দিন ফিরে পাবি না। আদিত্য দা প্লিজ, কী সব আজে বাজে কথা বলছো তুমি? কিছুক্ষণ আগে তো কে যেন বলছিল রাজের খবর রাখার কোনো দরকার নেই, ওকে নিয়ে চিন্তা করারও প্রয়োজন নেই। কোয়েল চুপ করে আছে। রাজ আমার বাড়ি ফিরেনি। কল করেছিলাম, বলল আমি থাকতে ইচ্ছে করে বেরিয়ে গেছে, যাতে ছেলেগুলো ওর পিছন না করতে পারে। আমাকে পরেশবাবু কোনো ক্ষতি করবে না, শুধু নজরে রাখবেন, সেটা আজকে বুঝে গেলাম। কিন্তু রাজের ক্ষেত্রে উনি কী করতে চাইছে আমি জানি না। মমিতাকে আমি আগলে রাখবো, ওর কোনো ক্ষতি আমি হতে দিব না, তেমন রাজও তোকে আগলে রাখবে। কিন্তু রাজকে আগলাবে কে কোয়েল? আদিত্য ফোন রেখে দিলে কোয়েল ফোনটা কান থেকে নামিয়ে নিয়ে চুপ করে বসে থাকে। মনে মনে ভাবে, রাজ আজকে কিচ্ছু বলল না, বলল পরে বলবে, কিন্তু কবে? এতদিন আমি অপেক্ষা করেছিলাম শুধু যেদিন ও সামনে আসবে সেদিন ওর মুখ থেকে সবটা জানার জন্য। কি এমন কারণ ছিল যার কারণে হুট করে কাউকে কিছু না জানিয়ে উদাও হয়ে যায়? আদিত্যদা বলল বাড়ি যায়নি, তাহলে কোথায় গেছে? আজকে তো অফিস আউটফিটে ছিল। কোয়েল ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে রাজকে ফোন করে। রাজ পাল চেক করতে করতে ব্লুটুথ দিয়ে কল রিসিভ করে বলল, ইয়েস। কোথায় তুমি? রাজ চমকে উঠে নিজের ফোনের দিকে তাকালো। দেখলো স্ক্রিনে কুহুচান নামটা স্পষ্ট। রাজ বিস্মিত হয়ে কিছুক্ষণ একইভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও ভাবতে পারছে না কোয়েল ফোন করেছে। অন্যদিকে কোয়েল যেন কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কি হলো, কোথায় তুমি? ও হ্যাঁ, আমি আমি তো। রাজ আমার কাজ শেষ, চলো এবার। বাড়ি ফিরতে হবে তো নাকি? রাত হতে চলল। রাজ নিজের জিভ কেটে চোখ বুজে রইল কিছুক্ষণ, তারপর বলল, টিনা তুমি বেরিয়ে যাও, আমি আরেকটু পরে বেরোচ্ছি। কিন্তু রাজ, রোজই তো তুমি আমাকে ড্রপ করে দাও, আজকে আমি একা যাব? হ্যাঁ একা যাবে, কারণ আমি তোমাকে জাস্ট 1 উইক ধরে ড্রপ করে দিচ্ছি। এর আগে কি করতাম? যেটা করতে এখনও সেটাই করো। কারো উপর লাইফে ডিপেন্ড করা ঠিক নকে। ইউ মে গো নাও। টিনার কিছু না বলে চলে গেলে রাজ ফোন চেক করে দেখে কোয়েল এখনও লাইনে আছে। হ্যাঁ বলো। কে মেয়েটা? আজকে বিকেলে যাকে দেখলাম সেই মেয়েটাই? মনে হচ্ছে ভিতর ভিতর রাজরানী ভালোই জ্বলছে। হ্যাঁ, ও টিনা, তোমার সেই প্রিয়জন তাই না, যাকে পরেশবাবু কেড়ে নিতে চান? বুঝতে পেরেছি আমি। হোয়াট রাবিশ, জেনে শুনে কথা বলো কোয়েল। কোয়েল রাজের ধমক শুনে একটু কেঁপে উঠল। ওই জায়গায় আমার জীবনে শুধুমাত্র একজনের নাম। ওই জায়গাটা নিয়ে অন্য কোনো ভুলভাল লোকের নাম জড়াবি না, বারণ করে দিলাম আমি। কোয়েল বলল, বাড়ি ফিরবে কখন? কোয়েলের এমন শান্ত গলার প্রশ্ন শুনে রাজ একটা নিঃশ্বাস ছাড়ল। আস্তে করে বলল, একটু পরে। কয়েকদিন তাড়াতাড়ি আদিত্যদার সাথে বাড়ি ফিরলে খুব অসুবিধা হবে কি? আমার কথা না শোনো, আদিত্যদার কথাটা অন্তত শোনার চেষ্টা করো। চোখ বন্ধ করে রাজ মনে মনে বলছে, মান ভাঙাতে পারলাম না এখনো অবধি, তার উপর অভিমান করে বসলো। না, আজকে আর কাজ করা যাবে না, আমি বেরোচ্ছি এখনই, পৌঁছে তোমাকে কল করব। কোয়েল কল রাখতেই হবে? বিছানার একপাশ হয়ে শুয়ে বলছে। হেসে ফেলল রাজ। দরকার নেই রাখার। কোয়েল নিজেই বালিশে মুখ গুজে ফেলল রাজের কথা শোনার পর। এদিকে আমি ওয়াশরুম থেকে এসে বই গুছিয়ে রাখার পরেও দেখলাম কোয়েল ফোনে কথা বলছে। কার সাথে এত কথা বলছে ও? আগে তো কোনোদিনও দেখিনি কারোর সাথে ফোনে কথা বলতে, তাহলে আজ? আমি এগিয়ে গিয়ে কোয়েলকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে আমার ফোন বেজে ওঠে। আদিত্য ফোন করেছে। এভাবে দৌড়ে ফোনের কাছে ছুটলাম, যা ভেবেছি তাই। আদিত্য ফোন করেছে। ফোনটা নিয়ে বসে পড়লাম ডেস্কে। বাড়ি পৌঁছে গেছেন? আগে ফ্রেশ হয়েই কল করলাম। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। ওই ছেলেগুলো কে ছিল? ওগুলো পরেশবাবুর লোক। আমার উইক পয়েন্টের উপর নজর রাখছিল। আঘাত করতে হবে তো নাকি? আপনি রাস্তার কথা বলছেন? মুখ টিপে টিপে হাসছে মৌমিতা। আদিত্য দাঁতে দাঁত চেপে বলছে, হ্যাঁ তো আর কার কথা বলবো?
ওই তো আমার উইক পয়েন্ট, আমার জানের জান, পরাণের পরাণ। আর কদিন পর বিয়ে করবো তোকে, তুমি এসে খেয়ে যেও ভালোভাবে। আমি আর পারছি না জোরে হাসতে, কোনো মতো মুখ চেপে রেখেছি ওনার কথা শুনে। বাপরে, এত মজা আগে কোনো দিনও পাইনি যা আজকে পেলাম। উফ, মন খুলে হাসতে ইচ্ছে করছে, কিন্তু এখন সেটা করলে বোম ব্লাস্ট হয়ে যাবে। আদিত্য, রাখছি আমি ফোনটা। আরে শুনুন না, আপনারা কবে বিয়ে করছেন বললেন না তো? ডেস্টিনেশন ওয়েডিং করবেন নাকি? আদিত্য বলছে, বাড়াবাড়ি কিন্তু হয়ে যাচ্ছে আবার। আচ্ছা বাবা, সরি। আর পারলাম না নিজেকে আমি সংযত করতে, হেসে ফেললাম। এদিকে আদিত্য মৌমিতার হাসি শুনে আর রেগে থাকতে পারল না, হেসে ফেলল। মৌমিতা বলছে, আদিত্য, আপনি মায়ের খোঁজ নিয়েছেন? পরেশবাবু বাবা মার কোনো ক্ষতি করবেন না তো? হ্যাঁ, আমিও ভেবেছি বিষয়টা, দেখছি কি করা যায়। দরকার পড়লে মাকে এখানে নিয়ে এসে রাখবো। আমারও তাই মনে হয়, এটাই ভালো হবে। বাবা তো এখন কাজের সূত্রে এখানেই থাকবেন, এই সুযোগে পরেশবাবু মার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। আদিত্য, হ্যাঁ, আপনি এখন টেনশন করবেন না, আগামীকালকে সকালে উঠেই মাকে এখানে আনার ব্যবস্থা করুন। আদিত্য বলছে, তুমিও সাবধানে থেকো, হোস্টেল থেকে বেরোবে না বেশি। কোয়েলকেও তো বেরোতে দিবে না। কেন? তুমি কিছু বুঝতে পারো নি? আমি যতদূর যা জানি তুমি বেশ বুদ্ধিমতী। কোয়েল আর রাজদার মধ্যে কিছু একটা আছে, এটা আমি জানি, কিন্তু ওদের মধ্যে কি হয়েছে সেটা তো জানবে। আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। রাজের বিষয়ে এখনও কোয়েল নিজেই কিছু জেনে উঠতে পারেনি। ও আগে জানুক, তারপর তুমিও জেনে যাবে। ও এখন রাজের সাথে কথা বলছে প্রবাবলি। আমারও তাই মনে হচ্ছে, আগে কোনো দিন দেখিনি এতক্ষণ কারোর সাথে ফোনে কথা বলতে। মেয়েরা একটু বেশি অবুঝ, কোনো কিছু সহজে বুঝতে চায় না, সরি পারে না। কি আর করা যাবে, এতে চেষ্টা চালিয়ে যেতে হবে। না বোঝার ভান করে মৌমিতা বলছে, কি বলতে চাইছেন আপনি? বুঝোনি নাকি বুঝতে পেরেও না বোঝার ভান করছো, কোনটা? মানে, এই যে রাজের কথা বলছিলাম, রাজের অবস্থাটা কোয়েল বুঝতেই চাইছে না। মৌমিতা মনে মনে বলছে, বদ ছেলে, কথাটা কথাটা ঘুরিয়ে দিল। দূর, ঠিক আছে, আমি রাখলাম তাহলে। কেন, হঠাৎ কি হলো? কিছুই না, কি আবার হবে? মন খারাপ করে বলছে। পরেশবাবু আমার আর রাজের দুজনেরই উইক পয়েন্টে আঘাত করতে চাইছেন, কারণ আমি ওনার উইক পয়েন্টে আঘাত করেছি। রাজ যেমন চায় না কোয়েলকে হারাতে, আমিও চাই না তোমায়। আদিত্যর কথাটা আমি শুনে চোখ বন্ধ করে নিলাম। এদিকে আদিত্য চুপ করে গেলেন। ওনার পরের কথাটা শোনার জন্য ভীষণ আগ্রহ হচ্ছে। আদিত্য নিজেকে সংযত করে বলছে, আমিও চাই না যে আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। জিয়া তোমাকে সহ্য করতে পারে না, তাই তোমারও ক্ষতি করতে চাইবে পরেশবাবু। ও আচ্ছা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো আমার কথায়। তুমি শুনতে চেয়েছিলে আমি তোমাকে হারানোর ভয় পাই, কিন্তু কেন কেন শুনতে চাও এটা তুমি? কারণ তুমি আমাকে ভালোবাসো, আর এটা তোমাকে বুঝতে হবে মৌ। মেনে নিতে হবে নিজের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করলে। আমিও পারবো না মেনে নিতে যদি তোমার কোনো ক্ষতি হয় আমার জন্য। আমি আবার হেসে ফেললাম। উফ, এ ছেলেটা নিজের মনের কথাটা বলতে গিয়েও পারছে না। অবশ্য পারবে কিভাবে, প্রেম ভালোবাসায় তো অবিশ্বাসী তিনি। দেখি একদিন সময় লাগাই নিজের কথাটা বলতে। গুড নাইট, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আমিও শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। হুম, গুড নাইট। আমি ফোন রেখে বিছানার কাছে গিয়ে যেতে দেখলাম কোয়েল এখনও কথা বলছে। ওকে ডিস্টার্ব না করে খাবার আনতে চলে গেলাম। পৌঁছে গেছি বাড়ি ম্যাডাম। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে। রাজ মনে মনে হেসে বলছে, এই মেয়ে নাকি আমার কথা ভাবে না, ভাবলেও হাসি পায়। আজ্ঞে, তুইও যা, গিয়ে খেয়ে নে। হুম, গুড নাইট। রাতে ঘুমানোর আগে মেসেজ করে ঘুমাবি, যে আগে ঘুমাতে যাবে সে মেসেজ করবে। ওকে ডান, টাটা। কোয়েল ফোন রেখে পিছনে ঘুরতেই দেখে মৌমিতা খাবার নিয়ে বসে আছে। ও, তুই খাবার নিয়ে চলে এসেছিস? কেন, তুই কি ভাবলি আমি এখন ওয়াশরুম থেকে বের হলাম? ঠোঁট চেপে চেপে হাসছে। না মানিয়ে, থাক থাক, খেয়ে নে চুপচাপ এখন। আমি আর কোয়েল খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা উঠে আমি আর কোয়েল রেডি হয়ে নিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। কী রে, তুই রেডি তো? তাহলে চল এবার। কোয়েল ব্যাগ চেক করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ চল, আমি রেডি আছি। আমি আর কোয়েল রুমের গেট লক করে নিচে নেমে এলাম। নিচে নেমে সামনে তাকাতেই আমি অবাক হয়ে থমকে দাঁড়ালাম। কোয়েল যেহেতু আমার পিছনে ব্যাগ চেক করতে করতে আসছিল, তাই আমার দাঁড়িয়ে যাওয়ার ফলেও আমার সাথে ধাক্কা খেলো। বিরক্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কী রে, এভাবে হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লি কেন? আমি কিছু না বলে সামনে তাকিয়ে থাকায় কোয়েলও আমার সাথেই তাকালো। টাচকে খেয়ে বলল, ওরে বাবা,
আজকে সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, স্বয়ং মৌ ম্যাডামের প্রতিদেব হোস্টেলের বাহিরে দাঁড়িয়ে আছেন। মৌমিতা, চুপ কর তো, এত জোরে জোরে কেন বলছিস? কোয়েল আমার কোনো কথা না শুনে এগিয়ে গেল ওনার দিকে। উনি গাড়িতে হেলান দিয়ে ফোনে কথা বলছিলেন অন্যদিকে ঘুরে। কোয়েল ওনার পিছনে গিয়ে দাঁড়ালে আমিও আস্তে আস্তে ওদিকে এগোই। কোয়েল বলছে হালকা কাশি দিয়ে। হুম। কোয়েলের কাশি শুনে আদিত্য ওর দিকে ফিরে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে কোয়েলকে জিজ্ঞেস করলো, কত সময় লাগে রেডি হতে? হ্যাঁ, পাক্কা 30 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। 11টায় ভার্সিটিতে পৌঁছানোর কথা, সেখানে এখানেই তো 11টা বাজে। বিরক্ত হয়ে বলছে কথাটা। আসলে কোয়েল মৌমিতাকে আটকে দিয়ে বলল, তা আপনি এখানে কেন শুনি? আগে তো কোনোদিনও এভাবে দাঁড়িয়ে থাকা হয়নি। ইনফ্যাক্ট আমি যা জানতাম মিস্টার আদিত্য ব্যানার্জি কারোর জন্য কখনো অপেক্ষাই করে না। তাহলে তাহলে আজ এমন কি ব্যাপার হলো? কোয়েলের কথা শুনে উনি ঠোঁট কামড়ে হেসে আমার দিকে তাকালেই আমি চোখ নামিয়ে নেই, কারণ উনি কোয়েলকে বলেন, সময় ও পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আদিত্য ব্যানার্জিকেও বদলে দিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কারণ আদিত্য ব্যানার্জি কখনো কোনো কিছুতে ভয় পেত না, কিন্তু আজ সে হারানোর ভয় পায়। বুঝলি? কোয়েলের মাথায় একটা টোকা মেরে বলল, বাবা চল তো, দেরি হয়ে যাচ্ছে। লজ্জায় আমি আমতা আমতা করে বললাম। কোয়েল মুচকি হেসে যখন দেখলো আদিত্য গাড়ি ওঠার জন্য ঘুরছে, তখনই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তা আপনার প্রেতাত্মাটা কোথায়? তাকে দেখছি না তো। কোয়েলের প্রশ্ন শুনে আদিত্য এমন একটা রিয়াকশন দিল যাতে বোঝা যাচ্ছে উনি কি বলবেন বুঝতে পারছেন না। কিছুক্ষণ চোখ পরপর করে জিজ্ঞেস করলেন, প্রেতাত্মা? সে আবার কে? কোয়েল বলছে জোরে হেসে দিয়ে, বুঝলেন না? অবশ্য বৃদ্ধ দত্ত বলেনি তো, তাই বুঝতে পারেননি। এবার আদিত্যও হেসে ফেলল। আমি যতদূর আন্দাজ করছি কোয়েল রাস্তার কথাই বলছে, তাই আমিও হালকা হাসলাম। আর আদিত্য উত্তর দিলেন, আমি তো জানতাম যমরাজ আর তার নাম, তাই বুঝতে পারিনি। তা তুই কবে থেকে যমরাজের খোঁজ রাখছিস? কিছুদিন আগে মনে হয় শুনেছিলাম ওর খোঁজ রাখার, ওর ব্যাপারে জানার কোনো দরকার নেই। তাহলে তাহলে আজ কি এমন ব্যাপার হলো? হ্যাঁ, কোয়েলকে নকল করে। কোয়েল বলছে, দূর, ভাল লাগে না। এটুকু বলে কোয়েল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে জটপট করে উঠে পড়ল। কোয়েল গাড়িতে উঠতে আমি আর আদিত্য মুখ চাওয়াচাওয়ি করে হেসে ফেললাম। এরপর আমি গাড়িতে উঠতে গেলেই আদিত্য পিছন থেকে আমার হাত টেনে ধরে পিছনে নিয়ে আসলে আমি ওনার হাতের দিকে একবার তাকিয়ে ওনার মুখের দিকে তাকালাম। উনি বললেন, তুমি সামনে বসবে, আমার পাশে। আমি গাড়ির ড্রাইভার নই। কিছুক্ষণ থেমে বলছে, মেয়েদের মনের ড্রাইভার। কথাটা শুনে আমি ওনার দিকে চোখ রাঙিয়ে তাকাতে উনি হেসে দিলেন। আমি বেঞ্চি কেটে মুখ পেরিয়ে নিতেই উনি বললেন, অন্য সবার মতো মেয়েদের মনের ড্রাইভার হলেও আমার মতে আমি একটি মেয়ের মনের ড্রাইভার। আমার কানে কানে বলছে। উনি হঠাৎ করে আমার এত কাছে এসে আমার কানে কানে কথাটা বললেন যে ওনার নিঃশ্বাস যেন আমি অনুভব করতে পারলাম। কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি থেকে কোয়েলের ডাকে হুশ আসার পাশে তাকিয়ে দেখলাম উনি গাড়িতে বসছেন, ঠোঁটে মৃদু হাসি ধরে রেখে। আমি মাথাটা একটু জেড়ে নিয়ে গাড়িতে উঠে বসলাম। আদিত্য ড্রাইভ করতে করতে মনে মনে বলছে, কোয়েলের কাছে এখন তো এড়িয়ে গেলাম, কিন্তু কতক্ষণ এড়াতে পারবো বিষয়টা জানতে পারলেই তো, ভাবলেই তো আমার শরীরের জল যেন শুকিয়ে যাচ্ছে সব। কোয়েল ফোনের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আদিত্য দা কি এড়িয়ে গেল বিষয়টা? তাই তো মনে হচ্ছে, কেমন যেন বিষয়টা খটকা লাগছে। ভার্সিটিতে পৌঁছে সঙ্গে সঙ্গে ক্লাসের জন্য সোট দিয়েছিলাম আমি আর কোয়েল, কারণ সত্যি আজকে লেট হয়ে গিয়েছিল। ভাগ্যিস আদিত্য গাড়ি করে পৌঁছে দিয়েছিলেন, না হলে ক্লাসটা মিস হয়ে যেত। আজকে পরপর ক্লাস থাকা কোয়েল আমাকে বলল, আজকে পরপর সব ইম্পর্টেন্ট ক্লাস, দূর, বঙ্ক মারাও যাবে না, যা মনে হয়, কারণ ম্যাডামরা তো ক্লাস কখনো মিস করেন না। যা বলেছিস। আচ্ছা কোয়েল, অনেক দিন তো হলো, অঙ্কিত কোথায় বলতো? ওর তো কোনো খোঁজ নেই। কোয়েল গম্ভীরভাবে বলছে, কি তুই কিছু জানিস না? কোয়েল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যতদূর জানি অঙ্কিতের মুড ভালো নেই, হয়তো কোথাও গেছে একা সময় কাটাতে। স্যার, বাদ দে তো, চল ক্লাসে যেতে হবে। কোয়েল এগিয়ে গেলে আমার কিছু বিষয়টা অবাক লাগে। আজকাল অঙ্কিতের কথা বললেই কোয়েল কেন যেন কোনো না কোনোভাবে এড়িয়ে যাচ্ছে বিষয়টা। কি ব্যাপার, কি লুকাচ্ছে আমার কাছ থেকে? আমি আর কিছু না ভেবে এগোতে নিলেই পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকে, মৌমিতা। আমি পিছন ফিরে দেখি জিয়া। জিয়া, তুই এখানে? মৌমিতার সামনে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ, কারণ এটা আমারও ভার্সিটি। হ্যাঁ, সে তো অবশ্যই, তা হঠাৎ আমাকে ডাকার প্রয়োজন পড়লো কেন? সে কি রে, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? হ্যাঁ,
একটা মিডল ক্লাস মেয়ে এসে হুট করে ভার্সিটির বড়লোকের ছেলের জীবনে উড়ে এসে জুড়ে বসলো তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও। এখন তার সাথে দিনরাত ঘুরে বেড়াচ্ছে। তাকে ডাকবো না তো কাকে ডাকবো? মমিতা নিজের রাগ সংযত করে বলছে, কি বলতে চাইছিস কি তুই? এটাই যে আদির পিছনে ভালোই ছেড়ে দে, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আদিকে আমি ভালোবাসি, আর আদি আমাকে সেই স্কুল লাইফ থেকে ভালোবাসে। তুই মাঝখান থেকে থার্ড পারসন হওয়ার চেষ্টাও করিস না। আমি কিছু বলতে গিয়ে জিয়ার পিছন থেকে তাকিয়ে থেমে গেলাম। এতক্ষণে কোয়েল আমাকে ওর পাশে না পেয়ে আবারও ফিরে এসেছে। আমার কোনো উত্তর না পেয়ে কোয়েলকে আমার পাশে এসে দাঁড়াতে দেখে জিয়া কোয়েলকে বলল, তো সো কল বেস্ট ফ্রেন্ডকে সামনে লাগ। ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে। ও না জানলেও তুই তো ভালো করেই জানিস আমার বাবা কে আর কি করতে পারে। হ্যাঁ, তোর বাবা একজন বিখ্যাত স্মাগলার। স্মাগলারগিরি আর দুর্নীতি করে নিজের ক্ষমতা জাহির করে। তোর বাবার কত ক্ষমতা, সে কে কি করতে পারে কালকে জেনে গেছে পুরো ভার্সিটি। আদিত্য কানে হাত দিয়ে আস্তে করে কথা বল। আদিত্য ব্যানার্জির সাথে উঁচু গলায় কথা বলার অধিকার বা সাহস কারণেই। আমি তো সামনে দাঁড়িয়ে আছি আর কান খুব ভালোভাবে শুনতে পাই। ওকে, এভাবে সবার সামনে তুমি আমাকে অপমান করছ কিভাবে? আমি তো তোমার কেউ না, তুই আমার কেউ না। কি? বিশ্বাস কর, আমার মনে পড়ছে না আমি কবে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম। নিজের বাবার ক্ষমতায় তুই সবার উপর নিজের ধারণা চাপিয়ে বেড়াতিস, কিন্তু এখন আর সেটা চলবে না। তুই আমার জুনিয়র, এটুকু সম্পর্ক আমার সাথে তোর গট ইট। মৌমিতা মনে মনে বলছে, উনি এটা কি করছেন? এভাবে নিজের বিপদ নিজে কেন ডেকে আনছেন এই সময়? জিয়ার বাবা এমনিতে রেগে আছেন, তার মতো এখন যদি জিয়ার সাথে এমন ব্যবহার করে তাহলে তো আরও বিপদ বাড়বে। আমাকে তখন হাত দেখিয়ে চুপ করতে বললেন। ওনার কথা ভেবে আমি চুপ করে গেলাম, কিন্তু এখন তো উনি নিজেই। কান খুলে শুনে রাখ জিয়া, আজকের পর থেকে মৌমিতাকে অপমান করার কথা মাথায় আনবি না। শুধু মৌমিতা কেন, এই ভার্সিটির কোনো স্টুডেন্টকে অপমান করার কথা ভুলেও ভাববি না। আদিত্য পিছন ঘুরে গেলেন হুট করে আর সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, এই কথাটা সবার উদ্দেশ্যে, কাউকে যেন কোনো রকম অপমান র্যাগিং যেন না করা হয়। নিজের বাবাকে ভার্সিটির বোর্ড অফ মেম্বার করে খুব জোর দেখাচ্ছিস বল? জিয়ার পাশ থেকে সৌভিকদের কথাটা বলতেই আদিত্য পিছন ফিরে ওনার দিকে তাকালেন। উনি নিজের শার্টের হাতা গোটাতে শুরু করে আবার বললেন, জিয়া যদি নিজের বাবার ক্ষমতার অপব্যবহার করে তাহলে তুই কি করছিস? তুইও তো একই কাজটাই করছিস। আদিত্য সৌভিকদের হাতা গোটানো দেখে হেসে ফেলল। জিয়া হয়ে চামচাগিরি করার জন্য ওর বাবা তোকে কত টাকা দেয়? এখন আর এই বাড়াবাড়িটা করতে যাস না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। সৌভিক বলছে, চল শক্ত করে। কেন, কি করবি তুই? মারবি নাকি আমাকে? তার আগে তো তোকে। সৌভিকদের এগিয়ে গিয়ে ওনার কলার ধরবে, ঠিক ওই মুহূর্তে রাজদা সৌভিকদের হাতটা ধরে ফেলে। আদিত্য রাজের দিকে না তাকিয়েই সৌভিকদের দিকে তাকিয়ে হালকা হাসে। তখন রাজদাকে দেখে সৌভিকদের ভয়ভীত দেখে আদিত্যর দিকে তাকায়। কেন জানি না সেই মুহূর্তে কোয়েল আমার হাতটা শক্ত করে চেপে ধরে আর বলে, রাজকে আটকাতে বল মৌ। ভয়ে ভয়ে কাঁপা গলায় আমি কোয়েলের কথা শুনে ওনার দিকে তাকালাম। এমন পরিস্থিতিতে কি বলবো বুঝতে পারছি না। এখনও রাজদা সৌভিকদের হাত ছাড়েনি, বরং আরও শক্ত করে ধরেছে। ওনার মুখ দেখলে বোঝা যাচ্ছে উনি রেগে আছেন। আস্তে আস্তে আদিত্যদার পিছন থেকে পুরোপুরি ওনার পাশে দাঁড়িয়ে সৌভিকদাকে বলে, তুই হয়তো জানিস না আমি এসে গেছি, সেই জন্য তুই এই হাতটা আদির দিকে উঠেছে। আর তোর এই না জানার ফলে তোর এই হাতটাও না থাকতে পারে, এটা কি তুই জানিস? ছেড়ে দে রাজ, রনিতের অবস্থার কথাও ভুলে গেছে মনে হয়। রাজার হাতের উপর হাত রেখে বলল। রাজদা আদিত্যর কথা শুনে একবার কোয়েলের দিকে তাকালেন, হয়তো আদিত্য কোনো ইশারা করছিলেন। তারপর বাঁকা হেসে সৌভিকদার হাত ছেড়ে দিলে আদিত্য বলে, কেন বেকার নিজের বিপদ ডেকে আনছিস? জানিসই তো আমি যদি দৌড়ি তাহলে শেষ পর্যন্ত না দেখে কিন্তু ছাড়ি না। রাজ বলছে, এর পরের বার যদি দৌড়িস বা আমি ছাড়াও পাবো না, কথাটা মাথায় রাখিস, বলিস ওকে। কথাটুকু বলে রাজদা বেরিয়ে গেল হনহন করে। আমি কোয়েলের দিকে তাকাতে দেখলাম ও যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি আদিত্যর কথা শুনে আবারও ওনাদের দিকে তাকালাম। সৌভিকের কলার ঠিক করে দেখ, আমি কোনো পাওয়ার ইউজ করছি না। জিয়া যেই অ্যাডভান্টেজটা দিত কিন্তু সেটার শেষ করছে জাস্ট। আমি চাই ভার্সিটিতে সবাই মিলেমিশে থাকবে, দ্যাটস ইট। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই বুঝছো তো? সবাই হ্যাঁ পদক মাথা নাড়লে আদিত্য সবাইকে যেতে বলে আর জিয়া তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। ওকে যেতে দেখে সৌভিকদা ওর পিছনে চলে যায়। সবাই এক এক করে চলে যেতে শুরু করে। রাজদা যাওয়ার দিকে ইশারা করলে কোয়েলও সায় দিয়ে চলে যায় সেদিকে। আমি আদিত্যর কাছে এগিয়ে যাই। উনি আমাকে এগোতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, আপনি এমনটা কেন করলেন? কি করলাম? এভাবে জিয়াকে সবার সামনে অপমান কেন করলেন?
এটা যদি পরেশবাবু জানতে পারে তাহলে তো আপনার কোনো ক্ষতি করতে চাইবেন। আপনার তো জিয়াকে হাতে রাখার কথা ছিল। তাহলে আদিত্য মৌমিতার দিকে এগিয়ে বলল, আস্তে আস্তে। এরকম রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছ কেন? আমি পালিয়ে যাচ্ছি না, আর যাবও না। তোমার কাছেই আসি, থাকবো। ওনার কথাটা শুনে আমি দমে গেলাম। চোখ নামিয়ে নিয়ে হাত কসলাতে থাকলে উনি এক পা পিছিয়ে গিয়ে বলল, আজকে সকালেই তো বললাম, সময় ও পরিস্থিতি মানুষকে বদলে দেয়, আমাকেও দিয়েছে। আগের মতো পরিস্থিতি থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি এই স্টেপটা নিতামই না। জিয়াকে অপমান করা তো দূরের কথা, আর রইল বাকি বিপদ ক্ষতির কথা, ও বুঝে নিব। কী বা করবে, মারতে চাই। আদিত্য, আজে কথা বলা বন্ধ করুন। এত ইজিলি কথাগুলো বলছেন যেন আপনার জন্য কেউই চিন্তাই করে না। যারা আপনার জন্য চিন্তা করে তাদের কথাটা একটু ভাবুন। আদিত্য শান্ত গলায় বলল, কে চিন্তা করে আমার জন্য? আমি আপনার মা বাবা, রাজদার কথা, কোয়েলের কথা বলছিলাম। আর তুমি? কৌতূহলটা বুঝতে না দিয়ে শান্তভাবে বলল। আমি ওনার কথা শুনে চোখের দিকে তাকাতে সেই মায়ায় আটকে গেলাম। মন বলছে বলে দেই যে হ্যাঁ, আমি আপনার জন্য চিন্তা করি, কারণ আমি না মানলেও আমি আপনাকে নিজের স্বামী বলে মানি। কিন্তু কোথাও একটা গিয়ে আটকে গেলাম। হয়তো ওনার আমাকে অস্বীকার করায়। আমি চুপ করে থাকলে আদিত্য একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আস্তে আস্তে পিছনে যেতে শুরু করে। অন্যদিকে শফিক বলছে, জিয়া, এই জিয়া, আমার কথা শোন, এরকম পাগলামি করিস না। জিয়া করে সব জিনিস এক এক করে ভাঙছে। ভার্সিটি থেকে ফিরে এসে শফিক হাজার আটকানোর চেষ্টা করেও যখন পারল না, তখন কাছে গিয়ে জিয়ার বাহু দুটো শক্ত করে ধরে জাকিয়ে বলল, শান্ত হ তুই। শুধু কি তোরই রাগ হচ্ছে, আমার হচ্ছে না? কি শান্ত হব? হ্যাঁ, আজ সবার সামনে আদি আমাকে ওই মিডল ক্লাস মেয়েটার জন্য অপমান করেছে। আমি ওকে ছাড়বো না, কাউকেই ছাড়বো না। আমি সব শেষ করে দিব, তারপর নিজেকেও শেষ করে দিব। শাট আপ। কী সব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব, তুই চিন্তা করিস না। সৌভিক ঠিকই বলেছে মামনি, তোমাকে চিন্তা করতে হবে না, যা করার আমরা করব। আদিত্য ব্যানার্জি আবার হাড়ে হাড়ে টের পাবে ও যে সাপের গর্তে হাত ঢুকিয়েছে, সবল তো খেতে হবে। কোয়েল রাজের ফিসও নিয়ে এসে দেখল রাজ ভার্সিটির বাহিরে নিজের গাড়ির ওপর এক হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়তে কোয়েল একটা শুকনো ডোক গেল আর দৃঢ় পায়ে এগোতে লাগলো। রাজের পিছনে দাঁড়িয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে রাজের কাঁধে হাত রাখলে রাজ মাথা তুলে কোয়েলের দিকে ফিরে। কোয়েলকে দেখে রাজ পকেটে হাত গুজে গাড়ির সাথে হেলান দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। সেই দেখে কোয়েল প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর আদিত্যদা এটা কি করলো? এভাবে জিয়াকে সবার সামনে অপদস্থ করার ফলে তো পরেশবাবু আবারও খেপে যেতে পারে। তখন কি হবে? সবিক এর আগে করার তোর সাথে কথা বলার বাহানায় তোকে ছোঁয়ার চেষ্টা করেছে? কোয়েলকে বলতে না দিয়ে রাজ হঠাৎ করে হিমকণ্ঠে নিজের চাহনি স্থির রেখে যে প্রশ্নটা করল, সেটা কোয়েলকে গাবড়ে দিল পুরোপুরি। কোয়েলকে উত্তর দিবে ঠিক করতে পারছে না। ঠিক সেই সময় রাজ আবারও বলল, কিছু জিজ্ঞেস করছি তো আমি? না, আমাকে কিছু করেনি। মৌকে প্রথম দিন থেকে ডিস্টার্ব করছিল জিয়ার সাথে। রাজ কোয়েলের দিকে চোখ তাকিয়ে বলল, মৌমিতা আসার আগে? কোয়েল আবার মাথা নামিয়ে নিল। কোয়েল জানে সে বেকার মিথ্যে কথা বলছে রাজকে, কারণ রাজ সব কিছুই জানে। হুট করে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু খোঁজ রাখেনি তা নয়, সব সময় খোঁজ রাখতো তা কোয়েল নিজেই জানতে পেরেছে। তাছাড়া আদিত্য তো ছিলই খোঁজ দেওয়ার জন্য, তাই সবিক কতবার কোয়েলকে বিরক্ত করেছে সেটাও রাজের জানার কথা। এটা কোয়েলের ধারণা। কোয়েল জানে না রাজের সম্পর্কে আদিত্যও কিছু জানতো না। সব বুঝেও কোয়েল মিথ্যাটা বলতে চাইছিল, কারণ এখন এমনিতে রাজ সবিকের উপর রেগে আছে। তার উপর কোয়েল যদি সব সত্যি কথা বলে দেয় তাহলে আরও খারাপ হতে পারে বিষয়টা। কিন্তু শেষ রক্ষা হবে বলে মনে হচ্ছে না আপাতত কোয়েলের। কোয়েল রাজের মুখের দিকে তাকালে দেখল রাজ এখন একইভাবে ওর দিকে তাকিয়ে আছে। এখন এ নিয়ে কথা বলাটা কি জরুরি? কোয়েল রাজের চোখের দিকে তাকিয়ে আটকে গেল। প্রত্যেকবারই এমনটাই হয়, সে আটকে যায় ছেলেটার চোখে। মন চায় না তখন কোনো কিচ্ছু লুকাতে। বেশিরভাগ সময় ছেলেরা মেয়েদের চোখে আটকায়, কিন্তু কোয়েলের ক্ষেত্রে বিষয়টা উল্টো। আর না পেরে বলেই দিল সে। তুমি চলে যাওয়ার পরে বিরক্ত করা শুরু করেছিল। ও ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকলেও আমার স্কুল থেকে ফেরার সময় রাস্তা দাঁড়িয়ে থাকতো। আমি এড়িয়ে যেতে গেলে একদিন হাত ধরেছিল, আর আমি শর্ট মেরে দিয়েছিলাম। তারপর থেকে ও কিছু ক্ষতি করতে পারে এই ভেবে আমি আদিত্যদাকে আনতে যেতে বলেছিলাম আমায়। কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম সবিকদা আদিত্যদার সাথে আসতে শুরু করলো। আদিত্যদার চোখের আড়ালে আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। কোয়েল কথা শেষ করতে রাজ কোয়েলের দিকে সরু দৃষ্টিতে তাকালে কোয়েল কাঁচুমাচু করে মুখ আর আমতা আমতা করে বলতে লাগলো,
ইয়ে মানে প্রথমবার আদিত্যদার থেকে আড়ালে হাত ধরেছিল, তারপর থেকে আমি সতর্ক থাকায় আর কিছু করতে পারিনি। মনে মনে যমরাজ একটা বলিয়েই ছাড়ল। রাজ কোয়েলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নিজের সানগ্লাসটা পরে নিয়ে কোয়েলকে বলল, ভার্সিটিতে যা, ক্লাস আছে তো। কোয়েল বলছে, তুমি কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। রাজার মুড ভালো নেই বুঝেই কোয়েল রাজের হাত ধরে বাধা দিল। রাজ কোয়েলের দিকে তাকালে রাজের চোখ থেকে সানগ্লাসটা খুলে নিয়ে কোয়েল বলল, কাউকে মারতে ধরতে যেতে হবে না, আমার সাথে ভার্সিটিতে চলো, গল্প করব। আমি এখান থেকে গেলেই তুই যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিস সেটা হবে, তাই আমার চলে যাওয়াটাই ভালো হবে। এই পরিস্থিতিতে আমি নিজের মাথাটা ঠান্ডা রাখতে চাই, যেটা সবিককে দেখলে আমার পক্ষে সম্ভব নয়। কোয়েলের হাতের উপর হাত রেখে বলল, তুই যা। তাহলে আদিত্যদা এমনটা কেন করলো? মৌমিতার পছন্দ না তাই। আগের দিন মেবি মৌমিতার কথার দ্বারা আদি বুঝেছিল যে জিয়াকে এভাবে ইউজ করাটা মৌমিতার পছন্দ না। এছাড়া আদিরও ভালো লাগে না। অন্য সময় হলে ব্যাপারটা না হয় আলাদাই ছিল। কোয়েল বলছে, মোকে এই বিষয়টা আমার বলা উচিত, তাই না? তাহলে তাদের মধ্যে দূরত্বটা আরেকটু কমবে। রাজ, একদমই না। মৌমিতা নিজেই ফিল করুক যে আদি ওকে ভালোবেসে বদলে গেছে, তাহলে ওদের মধ্যে দূরত্বটা কমবে। যেমন আদি নিজে থেকে ফিল করছিল, শুধু বুঝতে পারছিল না ফিলিংসটা কী। তখন আমি হেল্প করেছি। খুব তাড়াতাড়ি মৌমিতাও এই পজিশনে চলে আসবে। তখন না হয় তুই বলিস, আসছি। কোথায় যাচ্ছ সেটা তো বলো, ওই টিনা ফিনার কাছে নাকি? এতক্ষণে রাজার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বাঁকা হেসে উত্তর দিল, হ্যাঁ। কি? রাজ তখন অবাক হয়ে বলছে, কাম ডাউন কোয়েল, ও আর আমি এক অফিসে কাজ করি, তাই তো বললাম কথাটা। সেজন্যই তো এত অফিসে যাওয়ার তাড়া। কালকেও তাড়াহুড়ো করে গেলে, আর আজকেও সকালে আদিত্যদার সাথে এলে না। আসছি আমি। কোয়েল এক মুহূর্ত আর না দাঁড়িয়ে হন হন করে পিছনের দিকে ফিরে হাঁটা শুরু করলো। রাজ তো বেকুবের মতো দাঁড়িয়ে আছে, বুঝতেই পারলো না ব্যাপারটা কি হলো। রানিং কি বলে গেল কোয়েল? বুঝে ওঠার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল, বিকেলে নিতে আসবো। রাজের কথাটা শুনে কোয়েল দাঁড়ালো, কিন্তু রাজের দিকে আর ফিরল না। আবারও হাঁটা শুরু করলো। রাজকে বোঝালো সে শুনেছে। রাজ সামান্য হেসে সানগ্লাসটা পরতে গেলে দেখলো ওটা নেই। থাকবে কি করে, ওটা তো কোয়েল নিয়েই চলে গেছে। রাজের আর কি করার, ও চুপচাপ চলে গেল ওখান থেকে। আমি এদিক ওদিক কোয়েলকে খুঁজছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন ব্যাগ থেকে বের করতে দেখলাম শাশুড়ি মা ফোন করেছেন আমাকে। হ্যাঁ মা, বলুন। কি আর বলবো, আমার আর কিছু বলার নেই। কেন মা, কিছু হয়েছে কি? তুই জানিস না আমি যে কদিন ধরে এখানে আসি তার টের পেয়েও তুই একবারও আমার সাথে দেখা করতে এলি না। মন খারাপ করে শাশুড়ি কথাটা বলছে। মমিতা জিভ কেটে, আসলে মা, পড়ার চাপটা একটু বেশি তো, তাই আমি যেতে পারিনি। খুব তাড়াতাড়ি যাব, আর গিয়ে দেখে আসব। শাশুড়ি মা বলছে, থাক থাক, আর বাহানা দেওয়া লাগবে না, একদিন একটু সময় করে আসিস। কতদিন কথা হয় না ঠিক মতো তোর সাথে। মমিতা হেসে বলছে, আসবো। ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, তুই? করছি মা। আচ্ছা আমি এখন রাখি, আমার ক্লাসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি ফোন রেখে কোয়েলের দিকে তাকালাম। কথা বলার মাঝখানে কোয়েল আমার সামনে এসে দাঁড়িয়েছিল। কোয়েলের হাতে একটা সানগ্লাস দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা কার? যমরাজের। আবার কার? মমিতা তখন হেসে দিয়ে বলছে, তুই নিয়ে এসেছিস কেন? আরে ভুল করে নিয়ে এসেছি। যাই হোক, চল ক্লাসের জন্য চল, লেট হয়ে যাচ্ছে। আমরা ক্লাসে চলে গেলাম, কিন্তু ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই হঠাৎ করে কোয়েল অন্যমনস্ক হয়ে গেল। মাঝে একবার ফোন চেক করেছিল, তারপর থেকে এমন করছে। বারবার করে টাইম দেখছে, যেন ওর কোনো কিছু তাড়া আছে। রাজদার কি কিছু হলো? না, সেটা হলে তো কোয়েল আমাকে বলতোই। তাহলে কি এমন ব্যাপার? এই করতে করতে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়লেও আমি বেরিয়ে কোয়েলকে কিছু জিজ্ঞেস করব তার আগে কোয়েল আমাকে বলে উঠল, মৌ, তুই চলে যা, আদিত্যদা ওয়েট করছে তোর জন্য। আমার একটু কাজ আছে, আমি আসছি।
কি কাজ এমন তোর? তোকে পরে বলবো, আসছি এখন আমি। মমিতা বলছে, রাস্তা ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে। কোয়েল চলে গেল হাইপার হয়ে। আমিও বাহিরের দিকে হাঁটা শুরু করলাম। মাথার মধ্যে অনেক কিছুই যেন গড়ছে, কিন্তু কিছুতেই কিছুর হিসাব মিলাতে পারছি না। কেন যেন মনে হচ্ছে আমি জানি কোয়েল কোথায় গেল, কিন্তু শিওর হতে পারছি না। এসব ভাবতে ভাবতে আদিত্যর গাড়ির সামনে পৌঁছে গেলাম। উনি আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? না, কিছু হয়নি। কোয়েল কোথায়? আমি জানি না, বলল কি একটা যেন কাজ আছে। আমাকে তো চলে যেতে বলল আপনার সাথে। ও, বুঝে গেছি। কি বুঝেছেন? রাজ আসবে তো ওকে নিতে? আবার কি? সত্যি কি? শুধু তাই? তা নয়তো কি, আমিও যেমন চিন্তা করি, রাজও তো ঠিক তেমনি চিন্তা করে। আদিত্যর কথা শেষ হওয়ার আগেই আমি ওনার দিকে সরু দৃষ্টিতে তাকালে উনি আমতা আমতা করে কথাটা বলেন। কোয়েলের, আমিও যেমন কোয়েলের চিন্তা করি, রাজও তাই করে। সেটাই বলছিলাম। চলো, তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। আমি হেসে ফেললাম উনি পিছন ঘুরতেই, কিন্তু ভার্সিটির দিকে তাকাতে আবারও চিন্তা হতে লাগলো। কেন যেন একটা খটকা লাগছে আমার কাছে। আসবেন তো ম্যাডাম? কতক্ষণ ওয়েট করিয়ে রাখবেন ড্রাইভারকে? উফ, অসহ্য। আমি গাড়িতে বসলে উনি গাড়ি স্টার্ট করেন, আর আমি সকালে মায়ের ফোন করার কথা ওনাকে বলতে শুরু করি। অন্যদিকে ক্লাস শেষ হয়েছে তো অনেকক্ষণ হলো। মানছি আমি 15 মিনিট লেট করেছি, বাট ওর মধ্যে ও বেরিয়ে গেছে। আমার আগে বেরিয়ে যদি থাকে তাহলে তো আমাকে ফোন করতো, সেটাও তো করেনি। তাহলে কি বেরোয়নি এখনও? উফ, ম্যাডামের তো আবার লাইব্রেরিতে সময় কাটানোর অভ্যাস, ওখানেই আসে নিশ্চিত। তার জন্যই আমার ফোনটা সাইলেন্ট হয়তো। রাজ গাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের মনে কথাগুলো বলে ভার্সিটিতে ঢুকে লাইব্রেরির দিকে চলে গেল। লাইব্রেরিতে গিয়ে দেখলো কোয়েল সেখানেও নেই। ভার্সিটি থেকে বেরিয়ে বাইরের দিকে আসতে গেলেই রাজ দাঁড়িয়ে যায়। রাজ গাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের মনে কথাগুলো বলে ভার্সিটিতে ঢুকে লাইব্রেরির দিকে যায়। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না আজ রাজের, তাই চোখ সরিয়ে সে নিচের দিকে তাকালো এবং চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলে আবারও সামনে তাকালো। না, সে ভুল দেখছে না। সত্যি, রাজের চোখের সামনে কোয়েল অঙ্কিতকে শক্তভাবে জড়িয়ে ধরে আছে, কমন রুমের মধ্যেই। এটাই হয়তো দেখার বাকি ছিল। তাচ্ছিল হেসে রাজ বলল। রাজ নিজের চোখের জল আড়াল করে ওখান থেকে সরে এসে নিজের গাড়ির সামনে চলে আসে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজ, একা একা। তারপর চলে যায় নিজের অফিসে। অফিসে গিয়েও কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছে না। না চাওয়া সত্ত্বেও চোখের সামনে বারবার দৃশ্যটা বেশি উঠছে। যতই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ততই বেশি করে যেন বেসামাল হয়ে যাচ্ছে সে। আর না পেরে হাতের সামনে থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল, আর মাথা দুহাত দিয়ে চেপে ধরে বলল, আমি কেন সবসময় হারিয়ে ফেলি আমার ভালোবাসার মানুষটাকে? জীবনে কোনো কিছুই কেন সহজে আমি পেতে পারি না? সব কিছুর জন্যই লড়াই করতে হয়। একবার তো লড়াই করেও শেষ রক্ষা হলো না। রাজ চেয়ারে মাথা ঠেকিয়ে উপরের দিকে তাকাতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। জোরে একটা নিঃশ্বাস নিতেই কারো আওয়াজ পেল ও রাজ দরজার বাহিরে। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, কামিন। রাজ দেখল টিনে এসেছে, সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকার বান শুরু করলো। সব ঠিক আছে তো রাজ? হ্যাঁ। কেন? না, কোনো কিছু ভাঙার শব্দ পেলাম তো, তাই। ও, আসলে আমার হাত লেগে ফুলদানিটা পড়ে গেছে, আর কিছুই না। ও আচ্ছা, তোমাকে খুব টায়ার্ড লাগছে, এই নাও একটু জল খাও। টিনা রাজের সামনে জলের গ্লাসটা ধরলে রাজ সেটা নিয়ে নেয়। রাজ একটু জল খেতেই টিনা বলে ওঠে, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? আমার সাথে শেয়ার করতে পারো। নিজের লাইফের প্রতিটা প্রবলেম আমি অলওয়েজ নিজে সলভ করেছি টিনা। যাকে আমার পাশে সব থেকে বেশি করে চেয়েছি, প্রতি মুহূর্তে তাকে আমি পাইনি, আর পাবও না কোনো দিন। আসলে আমার ভাগ্যটাই এমন, যা চেয়েছি তা কখনোই আমি পাইনি। টিনা বলছে, কোয়েলের সাথে কিছু হয়েছে তাই না? রাজ, তোমার কথা শুনে মনে হচ্ছে যাকে তুমি এতদিন পাগলের মতো ভালোবেসে এসেছ,
সে হয়তো তোমাকে ভালোবাসে না, এমনটাই যদি তুমি ফিল করে থাকো তাহলে আমি বলবো। টিনা কিছু বলার আগে রাজের হাতে থাকা গ্লাসটা রাজ ভেঙে ফেলল। টিনা তা দেখে আঁতকে ওঠে। সে বুঝতে পেরেছে সে সঠিক কথাটাই বলেছে, কিন্তু ভুল সময়ে। রাজ, রাজ তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। আমি ঠিক আছি, তুমি কাউকে পাঠিয়ে দাও যে এটা পরিষ্কার করে দিবে। আমি আসছি এখন। রাজ উঠে দাঁড়ালে টিনা হতবাক হয়ে রাজকে প্রশ্ন করল, রাজ, তোমার হাত এতটা কেটে গেছে আর তোমার কোনো রিয়েকশন নেই? বললাম তো আমি ঠিক আছি, তুমি যাও, কাউকে পাঠিয়ে দাও। ব্যান্ডেজটা অ্যাটলিস্ট করো। টিনার কথা শেষ হওয়ার আগে রাজের ফোন বেজে ওঠে। রাজ দেখলো আদিত্য ফোন করেছে, তাই ফোন রিসিভ করে বলল, বল, কোথায় তোরা? রাজ অবাক হয়ে বলছে, কোথায় আমরা মানে? মানে কোয়েল তোর সাথেই তো, সেজন্যই তো বললাম। রাজ উৎকণ্ঠে, কি বলছিস তুই? কোয়েল আমার সাথে নেই, ও ভার্সিটিতে ছিল অঙ্কিতের সাথে, সেটা দেখেই আমি চলে এসেছি। ও হোস্টেলে ফিরেনি? না, ও তো এখনো ফিরেনি। আর কি বললি, অঙ্কিতের সাথে আছে? আমি আসছি। কোথায় তুই? আমি তো হোস্টেলের বাহিরেই আছি। আদিত্য কথা শেষ করার আগে রাজ কল কেটে দিল। আদিত্য ফোনের দিকে তাকিয়ে বলল, না, এবার আসবে ছুটতে ছুটতে। এদিকে রাজ এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে রুমাল বের করে সেটা কোনো মতে হাতে পেঁচিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। টিনা কিছু বলবে তো দূরের কথা, কিছু বোঝারও সে সুযোগ পেল না। অঙ্কিতকে একটা ফোন করি আমি তাহলে, মৌমিতা বলছে। আদিত্য ব্রু কুঁচকে বলছে, কেন? আপনিই তো বললেন। রাজদা জানালো কোয়েল অঙ্কিতের সাথেই ছিল, তাই আর কি বললাম। হ্যাঁ, তো তোমাকে কেন কল করতে হবে? আমার কাছে ফোন নেই নাকি? অঙ্কিতের নাম্বার নেই কোনটা? যা বাবা, কি এমন খারাপ কথা বললাম যে আপনি এত বিরক্ত হচ্ছেন? ধুর, মুখ ঘুরিয়ে বলছে, আসল জায়গায় কিছুই বুঝেন না উনি, অন্য জায়গায় অনেক বেশিই করে বুঝে। আদিত্য বিড়বিড় করে কথাটা বলে অঙ্কিতকে ফোন করলেন। আর আমি কিছু বলতে গিয়েও আর কোনো কথা বললাম না। মনে মনে বেশ হাসিও পাচ্ছে আদিত্যর ব্যবহার দেখে। ঠিক হয়েছে, বুঝুক আমার কেমন লাগতো জিয়ার সাথে ওনাকে দেখে। কিন্তু কেন হতো এমন আমার? মমিতা, মমিতা, কোথায় আবার হারিয়ে গেলে? তুড়ি বাজিয়ে বলছে আদিত্য। হ্যাঁ হ্যাঁ বলুন, খোঁজ পেলেন? কোন জগতে ছিলে তুমি বলো তো? চলো আমার সাথে। আমি আর কোনো কথা না পারিয়ে গাড়িতে উঠে বসলাম। আদিত্য আর আমি গাড়ি করে একটা নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কিছু জিজ্ঞেস করব, তার আগেই দেখলাম রাজদাও এসে উপস্থিত সেখানে। তার মানে কোয়েল ক্লাবে আছে, কিন্তু কেন? আদিত্য বলছে, ভিতরে চলো, আছে আজকে ওর কপালে দুঃখ। মমিতা, কোয়েল এখানে আছে? ঠিক আছে তো? এতক্ষণ ঠিক থাকলেও এরপর ঠিক থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আদিত্য কানের কাছে গিয়ে বলল, ঠিকের কথা বলছো তুমি, ও জীবিত ফিরবে বলে আমার মনে হচ্ছে না। তুমি একটু ভালো করে সাথে থাকা ব্যক্তিটির সাথে ভালোভাবে তাকাও, তুমিও তাহলে বুঝতে পারবে। মৌমিতা কানে কানে বলছে। আমি একবার রাস্তার দিকে তাকালাম, বেশ শান্ত, ঠিক যেমন আদিত্য রেগে গেলে শান্ত হয়ে যায় তেমন। মানুষ হুট করে এতটা শান্ত হতে পারে সেটা এদের না দেখলে জানতামই না। আমি রেগে গেলে তো পারলে সব শেষ করে দেই, তাই আর কি। একদিকে ভালোই, একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবে। আদিত্য বলল, হয়ে গেল। আদিত্যের কথা শুনে আমি সামনে তাকালাম, কারণ ইতিমধ্যে আমরা ক্লাবের ভিতরে চলে এসেছি। ক্লাবের মধ্যমণি হয়ে রয়েছে অঙ্কিত আর কোয়েল। আজ অনেকদিন পর অঙ্কিতকে দেখলাম, অনেকটাই সেন্স লাগছে ওর মধ্যে। আদিত্য কোয়েলকে ডাকতে যাবে তার আগে জোরে গান বেজে উঠল। পুরো ক্লাব অন্ধকার হয়ে গেল। হুকা ও বার গানটা চলতে শুরু করে, আর কোয়েল অঙ্কিত সেই তালে তালে নাচতে শুরু করে। আদিত্য কিছু না বলে শুধু রাজের দিকে তাকালেন। আমিও একটা ঢোক গিললাম আর রাজদার দিকে তাকালাম। রাজদার দৃষ্টি কোয়েল আর অঙ্কিতের উপর স্থির। বাপরে বাপ, কি যে হবে আজ! ইস, কোয়েল কি ভালো নাচছে! আমিও যদি একটু মানে কোনোদিন আসি না তো, তাই আমি চোখ বন্ধ করে নিয়েছি আদিত্যের চাহনি দেখে। আসলে এত লোভ লাগছিল তাই মুখ ফসকে কথাটা বলে ফেলেছি, আর উনি শুনিয়ে ফেললেন। ইস, এক্ষুনি কেটে ফেলবেন মনে হচ্ছে আমাকে। অঙ্কিতের সাথে নাচার খুব শখ, তাই না? দাঁত কিড়মির করে বলছে, না না, তা কেন হবে? আমার তো একটু নাচতে ইচ্ছে করছিল। আসলে কোনোদিন এমন ক্লাবে আসিনি তো, তাই আসার প্রয়োজনও নেই আর। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। কেন মানে? আমার কিছু বুঝে ওঠার আগে উনি আমার হাত ধরে টেনে নিয়ে কোয়েলদের কাছে চলে গেলেন। কোয়েল তো আমাকে দেখে বেজায় খুশি।
আর আমি এখনও একটা শখের মধ্যে রয়েছি এই ভেবেছে আমি ওনার সাথে ডান্স করছি। উনি আমাকে যেভাবে মুভ করাচ্ছেন আমিও সেভাবে মুভ করছি। আমার দৃষ্টি ওনার দিকেই ছিল। ভার্সিটির ডান্স কম্পিটিশনে সেই আক্ষেপটা ছিল এখন পূরণ হবে। এভাবে আমাকে ঘুরিয়ে দিয়ে উনি পিছন থেকে জড়িয়ে কানের কাছে মুখ এনে পড়লেন। কম্পিটিশনের কথা ভাবছো বুঝি? হ্যাঁ, মানে না, আবার নিজের দিকে ঘুরিয়ে জানতাম আমারও আক্ষেপ ছিল, ওটা নিয়ে পূরণ করে নিলাম একেবারে। চোখ টিপ দিয়ে বলছে। আমি ওনার কথায় কি রিয়াকশান করব এখনও বুঝতে না পেরে ওনার সাথে এই মুহূর্তটা এনজয় করতে লাগলাম। অন্যদিকে কোয়েলের চোখ হুট করে রাজের দিকে গেল, আর ও নিমিষেই থেমে যায়। মনে মনে তার মানে আদিত্যদার মৌ একা আসেনি, রাজও এসেছে। উফ শিট, আজকে তো ওর আমাকে ভার্সিটি থেকে নিতে আসার কথা ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও নিশ্চয় টেনশন করছিল আর তারপরে আদিত্যদাকে মনে হয় বলেছে। আর অঙ্কিত কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? অঙ্কিত কোয়েলকে থেমে যেতে দেখে কোয়েল যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকালো। রাজকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কোয়েলের হাত ধরে টেনে নিয়ে চলে যায় রাজের কাছে। হে রাজ, কেমন আছিস? রাজ আগেই দেখেছে কোয়েল আর অঙ্কিত ওর দিকে আসছে, সেটা দেখে ইচ্ছে করে অন্যদিকে ঘুরে যায় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায়। অঙ্কিত এসে ডাকলে ওর দিকে ফিরে হাসি মুখে বলে, হাই, আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো, এনার দয়াতে ভালোই আছি। উনি দয়া করলে আজীবন ভালো থাকবো। কোয়েলের দিকে তাকিয়ে বলছে, চাল চাল আব মেন ইয়ানা বি কুছ খাস নাহি। রাজ জোরপূর্বক একটা হাসি দিল। অঙ্কিত রাজের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে রাজ পকেট থেকে হাত বের করে না। অঙ্কিতের কাছে গিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরার সময় হালকা করে হাতটা বের করে আবার চটজলদি পকেটে পরে নেয়। কোয়েল রাজের বাহু ধরে বলছে, চলো। কোথায়? আদিত্যদার মৌয়ের কাছে। ওরা তো ওদিকে ডান্স করছে, আমি কি করব? ওরা যেটা করছে সেটাই করবে। কোয়েল অঙ্কিতের কানে কানে কিছু একটা বলে রাজকে জোর করে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে। সঙ্গে সঙ্গে একটা সফট মিউজিক বাজতে শুরু করে। কোয়েল নিচে রাজের গলার উপর দুই হাত রেখে চোখে চোখ মিলিয়ে জিজ্ঞেস করে, হাতে কি হয়েছে তোমার? কোয়েলের চোখের থেকে চোখ সরিয়ে নিয়ে নিচে নামিয়ে নেয় আর কোয়েলের কোমরে হালকাভাবে বাঁ হাত রেখে বলে, কিছু না, আমি ডান হাতের কথা বলছি, দেখাও। রাজ দেখাতে না চাইলেও কোয়েল এক প্রকার জোর করে হাতটা টেনে বার করলো। হাতে একটা সাদা রুমাল বাঁধা, যা ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। কোয়েল হাত ছেড়ে দিয়ে বলছে, কিভাবে হয়েছে এটা? রাত চুপ করে আছে। ভার্সিটিতে আনতে গিয়েছিলে? হুম। তারপর? না পেয়ে ভার্সিটির ভিতরে গিয়েছিলাম, কিন্তু পাইনি, ভেবেছি ফিরে গেছো, তাই আমিও অফিসে চলে গিয়েছিলাম। হ্যাঁ, সে তো তুমি যাবেই, তোমার টিনা আছে না অফিসে? রাজ একবার তাকিয়ে বলছে, হুম। কোয়েলের গাটা জ্বলে গেল রাজের হুঁ বলাতে। মানে রাজ স্বীকার করলো সে অফিসে যায় টিনার জন্য। কোয়েল পারছে না এখানেই রাজার মাথার মধ্যে একটা সজোরে বাড়ি মারতে। কোয়েল বলছে, স্বীকার করলে তবে? যাক ভালো। রাজ আবারও বলছে, হ্যাঁ। কোয়েল আবার কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল। মনে মনে এতটা শান্ত কেন ও আজকে? আমি তো ভেবেছিলাম আমাকে গিলে খাবে এতক্ষণ, কাউকে না জানিয়ে এখানে থাকার জন্য। তার কিছুই তো করলো না, বরং কথাই বলছে না। কিছু কি হয়েছে অফিসে? তোমাকে অনেক কিছু বলার আছে আমার। রাজ আবার তাকালো কোয়েলের দিকে। বলো। কোয়েল একটু অবাক হয়ে বলছে, এখন নয়, পরে সময় করে বলবো। তোমাকে তো আমি সব কিছু শেয়ার করি, জানোই। হ্যাঁ। কোয়েল বলছে, হাতে ব্যান্ডেজ করে নেবে তো বাড়ি গিয়ে? হ্যাঁ, করে নেব। গান শেষ হয়ে গেলে সবাই থেমে যায় আর লাইট জ্বলে ওঠে। কোয়েল রাজকে ছেড়ে দূরে সরে দাঁড়ানোর পর আদিত্য আর মৌমিতার দিকে তাকালে দেখে ওরা একটা ঘোরের মধ্যে আছে। কোয়েল গিয়ে ওদের সামনে হাততালির দিকে ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। আদিত্য বলছে, চল তাদের পৌঁছে দেই। আদিত্য কথাটা বলে রাজকে নিয়ে নিচে চলে যায়। আমি আর কোয়েল অঙ্কিতের সাথে দেখা করে নিচে চলে যাই। কোয়েল রাজদাকে তার গাড়ির সামনে দেখে সেদিকে গিয়ে বলে, আদিত্য তার রাজের হাত কেটে গেছে, ও এ নিয়ে ড্রাইভ করবে নাকি? কি করে হাত কাটলো দেখা তো দেখি। আরে তেমন কিছু না, ঠিক আছে, আমার একটু অফিসে যেতে হবে, না হলে তোদের সাথেই যেতাম। তোরা ফিরে যা, আমি পৌঁছে যাব রাত হওয়ার আগেই। শিওর? একদম। আদিত্য মনে মনে রাজকে এত অফ লাগছে কেন, ও এতটা শান্ত কেন, সময় থাকে না। শান্ত বললে ভুল হবে, মনে হচ্ছে ও যেন নিস্তেজ হয়ে পড়েছে। আজকে রাতে জানতে হবে কি এমন হয়েছে। চলো মমিতা। আদিত্য দ্বারা আমি চলে এলে কোয়েল ওখানে দাঁড়িয়ে থাকে। আমিও ডাকিনি কোয়েলকে। রাজ বলছে, আসছি। কোয়েল রাজার বাহু ধরে বলে, কি হয়েছে? কই কিছু না তো, আমার আবার কি হবে? আমার কাছে কি লুকাচ্ছ, কি চাইছো বলো তো তুমি? রাজ মনে মনে বলছে, আমি যা চাই আর তা কখনোই পাবো না। মানে কি চাইবো? আমার মাথা গরম করিয়ে দিতে চাইছো, তাই এরকম করছো।
আমার কিন্তু ভালো লাগছে না রাজ। কি হয়েছে চুপচাপ বলো। রাজ বলছে, এত জোর এখনও তোমার ওপর? কোয়েল পিছিয়ে গেল রাজের কথা শুনে, বেশ অভিমান নিয়েই বলল, আমি জানতাম না এখন আমার তোমার উপর কোনো অধিকার নেই। আসলে তুমি কোনোদিন বলোনি তো, তাই। ঠিক আছে, আজকের পর থেকে মনে থাকবে কথাটা। রাজ এক ছটকায় কোয়েলকে কাছে টেনে বলছে, চুপ, একদম চুপ। এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ, আমি বলেছি এখনো বাচ্চা আছিস? যা, আদি অপেক্ষা করছে, আমি বাড়ি পৌঁছে ফোন করব। কোয়েল বলছে, চলে যাব? রাজ একটু অবাক চোখে তাকালো কোয়েলের দিকে। মনে পড়লো কোয়েল কিছু কথা বলবে বলেছিল। রাজ বলছে, আমি পরে শুনবো তোর সব কথা, আজকে আমাকে যেতেই হবে। তখন সব ফেলে ছুটে এসেছিলাম, তোর খোঁজ পাওয়া যাচ্ছিল না শুনে। তুই যা, আমি হাতে ব্যান্ডেজ করে নিব। কে করে দিবে? টিনা গাল ফুলিয়ে বাচ্চাদের মতো বলছে। ডাক্তারকে দিয়ে করিয়ে নিব। হুম, যাকে ইচ্ছে তাকে দিয়ে করাও, আমার কি? বেটা যমরাজ। কথাটুকু বলে কোয়েল পালালো। রাজ এদিকে একা একা দাঁড়িয়ে ভাবছে, যে কাজ হয়ে গেলে অমনি পাল্টি মেরে ফেলল। আমি কি ভুল ভাবছি? কোয়েল কি বলবে বলছিল? হতে পারে কোয়েলের কথা শুনলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে আমি ওকে জিজ্ঞেস করব। ওর বিহেভিয়ারে আমি ফিল করছি ও আমাকে নিয়ে ভাবে, আমাকে ভালোবাসে। তো ভিউয়ার্স, এটা গল্পের ষষ্ঠ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা